বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ পালিত হয়েছে গতকাল। কবিগুরুর গান, কবিতা, লেখা সাধারণের বর্ষবরণ, বর্ষা উদযাপন, মানবীয় প্রেম, দেশাত্মবোধ থেকে সকল অনুভবের প্রকাশে ঠাঁই পেলেও এখনো তাকে নিয়ে বিরোধ কাটেনি এ সমাজে। ধর্মের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হতে বাঙালি যখন তার সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে ক্রমাগত রবীন্দ্রনাথকে আশ্রয়ে আগ্রহী হয়েছে, তখনই পাকিস্তান সরকার রেডিও ও টিভিতে রবীন্দ্রনাথের কবিতা আর গান নিষিদ্ধ করে তাকে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষে পরিণত করে 1961 সালে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রবীন্দ্র চর্চা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালিদের রাজনৈতিক আন্দোলনের এক অন্যতম ভিত্তি হয়ে ওঠে। রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গান থেকে নিয়ে 60-এর দশকের মাঝামাঝি থেকেই বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা বলতে শুরু করেন। 1971-এর 3রা মার্চ স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের ইশতেহারে এই গান ঘোষিত হয় আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে। রবীন্দ্র রচনাকে বরাবর দীর্ঘ কারাজীবনের সঙ্গে রাখা বঙ্গবন্ধু তাঁর নানা বক্তৃতায় বারবার কবিগুরুকে উদ্ধৃত করতেন। যে কবির কবিতা, গান স্বাধীন বাংলা বেতারে ভেসে উদ্বুদ্ধ করল লাখো মানুষকে, যে জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতা বারবার লাখো মানুষের সমাবেশে উদ্ধৃত করতেন কবিগুরুর কবিতা, সে জাতির স্বাধীন দেশের রাজনীতিতেও রবীন্দ্রনাথ বিতর্কের উৎস কেন? কেন তিনি সাধারণের বোধের বাইরে শিক্ষিত মধ্যবিত্তের কবি, কিংবা রবীন্দ্র চর্চা মোটেও সংখ্যাগরিষ্ঠের ধর্মসম্মত নয় এমন বিতর্কের কেন্দ্রে রইলেন? বাঙালি যার গান গাইল, প্রেমে প্রকৃতিতে মজে যে কবিতা পাঠ করলো শহর থেকে গ্রামে, তার সার্বজনীনতা নিয়ে বিতর্কের পেছনের রাজনীতি নিয়ে আজ রাজকাহনে স্বল্প পরিসরে আলোচনা শুরু করতে চাই। রাজকাহন স্টুডিওতে সময় দিয়েছেন শিক্ষাবিদ হায়াত মাহমুদ, লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান এবং নাট্যজন মোহাম্মদ আতাউর রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। আমি মোহাম্মদ আতাউর রহমান, আপনাকে দিয়েই যদি তোমাকে একটু আমি শুদ্ধ করছি, আমি কিন্তু মোহাম্মদ নই। আমিও তাই জানতাম, আমি দুঃখিত। আমার একটি উপাধি আছে মঞ্চ সারথী, আমার জীবনটা কেটেছে মঞ্চে। আচ্ছা, আমি দুঃখিত। আতাউর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে যদি আপনি যেহেতু নিয়মিতভাবে এই চর্চার সঙ্গে জড়িত, এই চর্চা কি শুধুই আসলে শিক্ষিত মধ্যবিত্তের চর্চাই কিনা রবীন্দ্র চর্চা? মানে কি সকলের বোধের অতীত? একেবারেই নয়, কারণ আমি একটা গ্রামের ছেলে, নোয়াখালী, মানে যাদের ভাষা শুনলে লোকে হাসে, মানে আঞ্চলিক ভাষা শুনলে। আমি চট্টগ্রামের ভাষাও জানি। একটা গ্রামে জন্মগ্রহণ করেছি। আমি মনে করি যে পরিবার সবচেয়ে বড় বিদ্যালয়। আমি ছোটবেলা শুনেছি আমার নানা, আমার নোয়াখালীলা নানা, ভোরবেলা উঠে বলছে, কেন যামিনী না যেতে জাগালে না। আমি তখন রবীন্দ্রনাথকে চিনিও না, বয়স 4-5 বছর। তারপরে দেখি যে আমার খালা, আমার মা, এরা সব চকি টকি বেঁধে নটির পূজা করছে। সেটাও জানি না নটির পূজা এবং পূজারিণী। আর একটু বড় হলাম, মা তখন পূজারিণী কবিতা পড়তে, ক্লাস 7 পর্যন্ত মাত্র পড়েছিল। পূজারিণী কবিতা পড়তে গিয়ে শেষের দিকে উনি কেঁদে দিতেন। সেদিন পাষাণ ফলকে পড়েল রক্ত লেখা। শ্রীমতী দাসী অজাত শত্রুর নিষেধ অমান্য করে বৌদ্ধস্তূপ অর্ঘ রচনা করেছিল। তখন বুদ্ধ ধর্ম চলে এসছে, তখন শহর কোটাল তাকে হত্যা করলেন, পাষাণ ফলকে রক্ত লেখা পড়ল। তার প্রতিশ্রুতি থেকে, তার বিশ্বাস থেকে এতটুকু তিনি নড়েননি। তখন আমার মধ্যে বোধের জন্ম হলো। তারপর রবীন্দ্র চর্চা আস্তে আস্তে, আফ্রিকা কবিতা ভালো লাগলো, সাধারণ মেয়ে ভালো লাগলো, রবীন্দ্রনাথের গান ভালো লাগলো। কেন আমরা বুঝি না যে রবীন্দ্রনাথের গানের প্রথম লাইন, দ্বিতীয় লাইন শুনিয়ে আমরা কিন্তু উত্তেজিত হয়ে যাই। কিন্তু পৃথিবীতে একমাত্র সঙ্গীতজ্ঞ যার বাণী এবং সুর একসাথে গেছে। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। তারপরে আমরা আতাউর রহমান, আপনার নানা নোয়াখালীলা, আপনার মা মাত্র 7 পর্যন্ত পড়েছেন নিশ্চয়ই, কিন্তু তারপরেও তা তো তাদেরকে শিক্ষিত মধ্যবিত্ত হতে তো ঢাকায় থাকলাম না নোয়াখালী থাকলাম, আমি বলছি একটা শ্রেণীর ব্যাপার আছে কিনা, মানে শিক্ষা ঢুকে পড়তে হয়েছে কিনা পরিবারে, পূজারিণী কবিতার বোধ নিজের ভেতরে। কিন্তু সমাজ তো পরিবর্তন হয়েছে, এখন তো অনেক বেশি ধনতন্ত্র এসছে, অনেক বেশি বস্তুতন্ত্র চলে এসছে। তো তাতে করে হয়েছে কি, আজকে ছেলেমেয়েরা একটু বড় হলেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে।
তারা রবীন্দ্রনাথ থেকে পোশাকের মতো করে মনে করে। রবীন্দ্রনাথ যে পৃথিবীর সকল স্বীকৃতি, সৌন্দর্য, সত্যবোধের, ন্যায় এবং দর্শন চিন্তার সারাৎসার তার মধ্যে আমরা খুঁজে পাই, সেই বোধের কোনো হদিস আমরা পাই না। আমি কয়দিন বলে বলে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছি, যিনি গৌতম বুদ্ধকে ভালোবাসতেন, তারপরে যীশু খ্রিস্টকে ভালোবাসতেন। পরে খুঁজে পেলাম হযরত মুহাম্মদের বইও তার লাইব্রেরিতে ছিল। সেগুলো বলে বলে ক্লান্ত, সবই বলা হয়ে গেছে, কিন্তু একটি কথা বলা হয়নি। রবীন্দ্রনাথ মৃন্ময়ীর কথা মনে পড়ে আমার সমাপ্তি। আমি একটি নাটক পড়েছিলাম, বাংলার মাটি বাংলার জল, ছিন্নপত্র বলেন না, সৈয়দ শামসুল হক লিখেছিল। তো সমাপ্তিতে যে বাল্যবিবাহেরও উনি বিরুদ্ধে ছিলেন, মৃন্ময়ীকে নিয়ে যাচ্ছে কাঁদছে, বিয়ের অর্থ সে তখন বোঝে না। কাজেই রবীন্দ্রনাথ সবই করেছেন, কৃষি চিন্তা, তার শিক্ষা ভাবনা, তার যে আজকে মাইক্রো ক্রেডিটের কথা বড় গলায় বলি, সে কৃষি ভাবনা কাজ ছিল। এবং শেষমেশ নিজের জন্য যেটা করলেন, চিত্র ছবি আঁকলেন, সেটাও ভেবেছিলেন যে নিজের জন্য কিছু করা তো ভালো। সেটা দেখা গেল যে প্যারিসে 7 দিনের এক্সিবিশন হয়ে গেল। তো আমি বলবো যে পৃথিবীতে শেক্সপিয়ার অনেক বড় সৃজনশীল, বদলেয়ারও বড় কবি, কিন্তু সমগ্র বিশ্ববিখ্যাত, জীবন বিখ্যা এবং দেশপ্রেম মিলে এমন মানুষ হয় না। তো রবীন্দ্রনাথকে খণ্ডিতভাবে, বিচ্ছিন্নভাবে জানলে হয় না, 5টা বই পড়লে হয় না। রবীন্দ্রনাথের সাথে গড়ে উঠতে হয়, বেড়ে উঠতে হয়। যে কোনো কবি সাহিত্যিকের সাথে গড়ে উঠতে হয়, বেড়ে উঠতে হয়। নাহলে 5টা বই পড়লাম, আমি একটা থিসিসের মতো বই পড়লাম, সেটা হয় না। হায়াত মাহমুদ, আপনাকে আজকে পাওয়াটা এক বিশেষ সৌভাগ্যের বিষয়। আপনার বই পড়েও আসলে রবীন্দ্রনাথকে অনেক জানা, একেবারে শৈশব থেকে। আপনাকেই যদি আমি জানতে চাই যে আপনার কাছে যে রবীন্দ্রনাথ আসলে, আতাউর রহমান যেটা বলছিলেন যে 5টা বই পড়ে রবীন্দ্রনাথকে জানা হয় না, আবার যারা কোনো বইয়ে পড়েননি তারাও কি কোনো গানে, কোনো সুরে, কোনো কবিতায় রবীন্দ্রনাথকে পেয়েছেন বাংলাদেশের মানুষ আসলে কতটুকু পেল রবীন্দ্রনাথকে? তাহলে আজও বিতর্ক কেন যে সকলে পেল কিনা, সকলের পাওয়া উচিত কিনা? সকলে পেল কিনা এটা বলার তো কোনো, সকলে পেল কিনা, যে পেতে চায় তাকে পেতে হবে। এখন রবীন্দ্রনাথ এটা কিভাবে সংক্ষেপে বলবো, রবীন্দ্রনাথ পৃথিবীর যে কোনো সাহিত্যের যে কোনো মহারথীর থেকে পৃথক, আলাদা। যদি এমন মনে করি যে রবীন্দ্রনাথ সাহিত্যকর্মের কোনো দিকে তিনি যাননি, তারপরেও ব্যক্তি মানুষটির যে মনের গড়ন ছিল, যেভাবে তিনি বেড়ে উঠেছিলেন এবং মনে করতেন মানুষের কিভাবে এইভাবেই বেড়ে ওঠা উচিত, সেখানে দেখি অদ্ভুত এক বিশ্বজনীনতা। মানে সমস্ত পৃথিবী তাকে ডাকছে, সমস্ত পৃথিবীর দিকেই তিনি তাকিয়ে আছেন এবং পৃথিবী থেকে তিনি সব কিছু গ্রহণ করছেন। এই অসামান্য বোধ নিজের মধ্যে, এটি খুব বিশাল ব্যাপার। নিজেরা ভাবলে যদি মনে করি, তখন দেখি যে কত ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তায় আমরা বিভক্ত সব কিছুতে। কিন্তু এই যে মানসিকভাবে উল্লম্ফন, মানসিকভাবে উঁচুতে ওঠা, এটা সাধনাই শব্দটাই মনে হয় ঠিক। একটি সাধনার ব্যাপার। আমি যদি আরেকটু সুনির্দিষ্ট প্রশ্ন করি আপনাকে, যে আপনি রবীন্দ্রনাথ তো বিশ্ব নাগরিক, একটা বিশ্ব দৃষ্টি ছিল, বিশ্ব নাগরিক হয়ে ওঠার কথা বলতেন, মহাবিশ্ব মহাকালে একজন একাকী ভ্রমণকারী হয়ে উঠবার কথা বলতেন। কিন্তু এবং তার কিছু লেখায় আমি যদি ঠিক বুঝে, তিনি একরকমের আসলে জাতীয়তাবাদের খুব পক্ষ
পক্ষ অবলম্বনকারী মানুষ ছিলেন না। সেই মানুষ থেকে বাঙালি, মানে যিনি জাতীয়তাবাদের বিরুদ্ধে, যিনি বলছেন জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের এক রূপ, যিনি বলছেন যে আসলে মহাবিশ্বের নাগরিক হয়ে উঠতে হবে মানুষকে, তা থেকে আমরা বাঙালি মধ্যবিত্ত বাঙালি জাতীয়তাবাদের আস্বাদ গ্রহণ করলাম কি করে? বাঙালি জাতীয়তাবাদের আমরা তো এক এক জনগোষ্ঠীর তো নিজস্ব বেড়ে ওঠার ধরন আছে। তো জাতীয়তাবাদ যদি এমনি বলা যায় যে আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি জাতীয়তাবাদের মানুষ, সেটা ঠিকই, বাঙালি জাতীয়তাবাদের মানুষ আমরা। কিন্তু এই জাতীয়তাবাদকে, এই ধারণাকে তো আমাদের দেশে ভালো মতো স্থাপন করতে হয়েছে। তো সেটার একটা আমি একটু যোগ করবো। হ্যাঁ, বলছি, কারণ রবীন্দ্রনাথ সবকিছু বিশ্ববিখ্যাতই বলেছে। পৃথিবীর মানুষ এই শিকড়ে দাঁড়িয়ে পৃথিবীর দিকে হাত মেলে দিয়েছেন, আবার পৃথিবীর সমস্ত স্বীকৃতি নীতির দিকে টেনেছেন। উনি যখন খুব তরুণ বয়সে, ছিন্নপত্রে আছে, আমি ওটাকে নিয়ে নাটক করেছি, বাংলার মাটি বাংলার জল। ছিন্নপত্রে উনি 7 বছর এখানে ছিলেন বাবার জমিদারি। তখন তরুণ রবীন্দ্রনাথ, তার কানে তখনও আইরিশ গান এবং স্কটিশ গান, এবং উনি বলছেন যে যাওয়ার সময় বলছেন, এই মাটিকে আমি মা বলে জেনেছি। আমি যদি পদ্মার মানুষের চোখের জল, পদ্মার মানুষের নদীর পাড়ে চোখের জল না দেখতাম, পদ্মার ঝলসিত আকাশ না দেখতাম, আমি যদি লালনের গান না শুনতাম, আমি যদি গগন হর করার গান না শুনতাম, আমি পরিপূর্ণ রবীন্দ্রনাথ হয়ে উঠতাম না। এই বঙ্গ আমাকে যা দিয়েছে, যাওয়ার সময় এই মাটিকে মা বলে জেনেছি। এখন আমি যে দেশেই জন্মগ্রহণ করি না কেন, আমি কিন্তু মনে প্রাণে বাঙালি। আমি হয়তো ভূমিজাত তীব্র দেশাত্মবোধ একরকমের। রবীন্দ্রনাথ কিন্তু হাইপার ন্যাশনালিজমকে কিন্তু পছন্দ করেননি, ওটা উগ্র জাতীয়তাবাদ একেবারেই দেশাত্মবোধ থেকে একরকমের। আমি সব কথার শেষেই আমি কিন্তু রবীন্দ্রনাথের ঘরে বাইরের বিমলার মতো বলবো, আমি দেশকে প্রতি মুহূর্তে বকাবকি করব, ট্রাফিক জ্যামে পড়ে বলবো ছি কি ঝামেলা, আবার বলবো না এই দেশে থাকা চলবে না, আমি বলবো, কিন্তু দিন শেষে রাতে শোবার আগে আমি তাকে মা বলবো, যে মা হচ্ছে আমার আপন মায়ের চেয়ে বড় মা। তার পরনে যদি ছিন্ন শাড়িও থাকে, সেই মায়ের চেয়ে বড় কিছু নয়। এটি হচ্ছে জাতীয়তাবাদ। ডক্টর সলিমুল্লাহ খান, কি করে রবীন্দ্রনাথ আমাদের জাতীয়তাবাদের অন্যতম অংশ হয়ে উঠলেন, জাতীয়তাবাদ গঠনের, এবং এ নিয়ে বিতর্কের উৎস কি? যদি শুরুর প্রশ্নটাই এই পর্বে বলি আমরা তো বলি রবীন্দ্রনাথ বিশ্বজনীন, কিন্তু রবীন্দ্রনাথ তো লিখেছেন বাংলা ভাষায়। এটাই হচ্ছে আমাদের সাথে তার প্রথম সম্পর্ক। তিনি ইংরেজিও লিখতে পারতেন। আতাউর রহমান সাহেব যেমন চাটগাঁয় ভাষাও জানেন, জন্ম নোয়াখালী হলেই তো আপনার চাটগাঁয় জানবেন এমন কথা নেই। সমস্যা সেখানে নয়, সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথ কখন জন্মেছেন, কখন মারা গিয়েছেন। সে সবই এই দেশ যখন পরাধীন ছিল, নিশ্চয়ই এই দেশ তখন পাকিস্তানের অধীন ছিল না, ব্রিটিশের অধীনই ছিল। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব কিভাবে বদলেছে সেটা আমাদের দেখা দরকার। ধরুন 1905 সনে যেটাকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলা হয়, সেটাতে রবীন্দ্রনাথ যোগ দিয়েছিলেন। গোটা 3 বছর তিনি তার সাথে সক্রিয় ছিলেন। 1907-এর দিকে তিনি এটা ছেড়ে দিলেন এই নয় যে তিনি 2 বাংলাকে এক করতে চাননি, ছেড়ে দিলেন আরেক কারণে। বাংলা থেকে অন্য বাংলা তো আরও আগেই কেটে নেওয়া হয়েছে, তখন কি উড়িষ্যা বিহার এগুলিও বাংলাতে ছিল। তো পরে যখন 2 বাংলা এক করা হলো, রবীন্দ্রনাথ তাতে আপত্তি করেননি। তাহলে তিনি চলে গিয়েছিলেন কেন? যে পদ্ধতিতে কৃষকের জমিতে, কৃষকের ঘরে আগুন দিয়ে, তার পাটের গুদামে আগুন দিয়ে তাকে নিরস্ত করার চেষ্টা হচ্ছিল, সেটা তিনি সমর্থন করেননি। এইটাকে বলে উগ্র জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশে তৎকালে আমরা বলতাম বিপ্লবী সন্ত্রাসবাদ, যেটার প্রতিনিধি আকারে রবীন্দ্রনাথ তার ঘরে বাইরেতে দেখিয়েছেন সন্দীপকে। তো সেই জন্য রবীন্দ্রনাথের প্রতি আমাদের
অচলা ভক্তি আছে, যে তিনি উগ্রতা পছন্দ করতেন না, অথচ তিনি স্বদেশ প্রেমিক ছিলেন। আবার তিনি যখন প্রথম মহাযুদ্ধ যখন চলছে তখন জাপানে গেলেন, সেখানে কয়েকটা যে বক্তৃতা দিলেন জাপানিরা তাকে তখন পছন্দ করেনি। সবই জাতীয়তাবাদ বিরোধী হ্যাঁ, বক্তৃতা। এখন জাতীয়তাবাদ জিনিসটা কি? জাপান যে কাজটা করেছে, চীনের উপর হামলা চালিয়েছে, ওটা তো আসলে সাম্রাজ্যবাদ, কিন্তু সেটা হয়েছে জাতীয়তাবাদের নামে। জার্মানি যে কাজটা করেছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়, যেটাকে আমরা নাৎসিবাদ বলি, বা ইটালিতে যেটা ফ্যাসিবাদের রূপ নিয়েছিল, তারা বলেছিল ব্রিটেন, ফরাসি এবং ওলন্দাজদের উপনিবেশ করার অধিকার থাকবে, আমরা জার্মান এবং ইটালিয়ান আমাদের কোনো অধিকার থাকবে না। জাপানও শেষে এসে বলে কি জনি কাম লেট, একটু পরে আসছি। এটাই হচ্ছে দুই মহাযুদ্ধের আসল কারণ। দুই মহাযুদ্ধ যদি একসাথে দেখেন মনে হয় 31 বছরের দীর্ঘ একটাই যুদ্ধ, মাঝখানে সশস্ত্র বিরতি ছিল কয়েক বছর। তো রবীন্দ্রনাথ এই সময়ের মানুষ, তিনি মারা গিয়েছেন দ্বিতীয় মহাযুদ্ধ চলার সময়। এখন আমি একটা তত্ত্ব বললে আপনার কাছে পরিষ্কার হবে, আমাদের দেশ, আমরা কি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে এখন? আমি তো আপনাকে জিজ্ঞাসা করি। সেদিন আলোচনা করছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা তো এখনো না, সেইটা অর্থ বলছি না। আমরা সকলেই জানি 1947 সনে ব্রিটেন দক্ষিণ এশিয়া ছেড়ে চলে গেছে, 68 সনের মধ্যে তারা বার্মা এবং সিলন ছেড়ে চলে গেছে। কিন্তু 1971 এখানে এমন একটা ঘটনা ঘটেছে যে কারণে আমরা ব্রিটিশরা কোন দিন এদেশ ছেড়ে চলে গেল সেটা আর উদযাপন করতে পারি না। ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এটা এখানে একটা নীরব। কারণ 15ই আগস্ট করলে আপনি ভারতীয় হবেন, 14 আগস্ট করলে পাকিস্তানি হবেন, আমরা দুটোই করতে পারি না। তাহলে ব্রিটিশ সম্পর্কে আমরা কিছুই বলি না। এই যে রবীন্দ্রনাথের জীবন সঙ্গে কিছু কিছু জিনিস আছে আলোচনা করা কঠিন। আপনি জানেন কিন্তু আপনি বলতে পারবেন না। ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু কোন দিন ছেড়ে চলে গেছে আপনি কোনো উৎসব করেন না কেন, আপনি বলতে পারবেন না। কারণ তার চেয়ে পরে এমন একটি ঘটনা ঘটেছে যেটার উপর আপনার নিয়ন্ত্রণ নেই। কারণ আমাদের পরাধীনতা কাটেনি। না, আমাদের পরাধীনতা কেটেছে আমরা জানি, কিন্তু ধরুন ভারতের পরাধীনতা আমাদের মতোই কাটেনি, পাকিস্তানেরও কাটেনি, কিন্তু তারা তো তাদের স্বাধীনতা দিবস পালন করে ব্রিটিশ হাত থেকে দেশ স্বাধীন হওয়া। আমাদের দেশে পাকিস্তানের বিরুদ্ধে আমরা 23 বছর সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি, একবার সশস্ত্র যুদ্ধ করেছি, কিন্তু এখানে ব্রিটিশ বিরুদ্ধে একটা স্বাধীনতা সংগ্রাম তো হয়েছিল। যত কম ক্ষয় হোক, আমরা বাংলার লোকেরা তো অংশগ্রহণ করেছিলাম। সেই বীরদের আমরা আর স্মরণ করি না, সেই দিনগুলো আমরা আর করি না, কারণ পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার ফলে আগের ঘটনা পিছিয়ে গেছে। দেখুন যে রবীন্দ্রনাথের সময় সমস্যা হচ্ছে কি, রবীন্দ্রনাথ 156 বছর আগে জন্মেছিলেন, এখনো রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গিয়েছেন এমন কোন প্রতিভা আমাদের দুই বাংলাতে জন্মাননি। শুধু দুই বাংলা কেন, সারা ভারতবর্ষে জন্মাননি। আমি পৃথিবীর কথা বলতে পারবো না, সেটা যারা ভালো জানেন তারা বলবেন। এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথের একদিকে আমি বলবো শক্তি, আর একদিকে দুর্বলতা। অর্থাৎ যে মনীষী তার চেয়ে বড় মনীষী জন্মের পথকে সুগম করতে পারেন না, তার সম্পর্কে দু একটা প্রশ্ন উত্থাপন করা দরকার আমাদের। অর্থাৎ কোন জায়গাতেই তিনি সবার পথ রুদ্ধ করে বসে আছেন। আমাদের আহমদ সোহাব বলেছিলেন, আহমদ সোহাবের একটা বই আছে গরিবের রবীন্দ্রনাথ, সেইটা আমরা সম্পাদনা করেছি তার অপ্রকাশিত লেখা থেকে। তিনি বলছেন রবীন্দ্রনাথ হচ্ছে এমন বড় ব্যক্তি, ভারতবর্ষে যদি হিমালয় পর্বতকে আরো 5 মাইল উঁচু করে দেওয়া হতো তবু রবীন্দ্রনাথের সমান হতো না। তারপরে রবীন্দ্রনাথকে কিছু কিছু প্রশ্ন লোকে করেছেন, যেটা আপনি যে শুরুতে বললেন। গরিবের রবীন্দ্রনাথ বইটি আমার পড়া হয়নি, কি বলেছেন যে এই বইটা আপনাকে দেব। জি, মানে রবীন্দ্রনাথ কি গরিবের হয়ে উঠতে পেরেছে? হ্যাঁ, সেইটা হচ্ছে কি 1972-এ বাংলাদেশ স্বাধীন হবার পর ঢাকাতে একটা তর্ক হয়েছিল। আহমদ সাহেব একটা প্রবন্ধ লিখেছিলেন ওইভাবে, যে বলে আমন্ত্রণ রইল রবীন্দ্র জয়ন্তীতে। 1974 বা 73-এ গণকণ্ঠ পত্রিকা উনি এটা লিখেছিলেন, সেইটার থেকেই নামটা এসেছে। আমার বক্তব্য হচ্ছে এই, রবীন্দ্রনাথ নিয়ে কি কি তর্ক আমাদের কেন হয়েছে, তিনি সবার হয়ে উঠতে পেরেছেন কিনা, রবীন্দ্র চর্চা আসলে আমাদের সংখ্যাগরিষ্ঠের ধর্মসম্মত কিনা। হ্যাঁ, আমরা এই যে বললাম পাকিস্তান সরকার 1961 সনে রবীন্দ্র জন্ম শতবর্ষ পালনটাকে নিরুৎসাহিত করতে চেয়েছিলেন। এরপরে ধরেন 1967 সনে পাকিস্তানের তৎকালীন একজন মন্ত্রী শাহাবুদ্দিন, এই যে ঢাকার নবাব বাড়ির লোক, বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত প্রচারটা কমাতে হবে রেডিও টেলিভিশনে, কারণ তিনি আমাদের ঐতিহ্যের অংশ নন। তখন ঢাকার 18 জন বুদ্ধিজীবী প্রথম যে বিবৃতি দেন, যাকে অধ্যাপক মুনির চৌধুরী, যিনি পরে শহীদ হয়েছেন, তিনি আছেন। আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ বইতে এই বিবৃতিটা ফটোকপিও আছে, তাদের হাতের লেখা। এই বিবৃতিটা মুনির চৌধুরী লিখেছিলেন। সেখানে লিখছেন, সেখানে কিন্তু তিনি বাঙালি শব্দটা লেখেননি। তারা বলছেন আমরা বাংলা ভাষী পাকিস্তানিরা মনে করি রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্যের অংশ, তাই আমরা উদযাপন করব, এবং সেটা করেই তারা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে গিয়েছে। হ্যাঁ, এখন এই যে কথার মধ্যে বলছে আমরা সবাই বাঙালি, এই কথাটার মধ্যে একটা রবীন্দ্র বিরোধিতা আছে। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার যে ঘোষণাপত্র, তাতে আমরা সবাই বাঙালি এটা লেখা হয়নি, লেখা হয়েছে বাংলাদেশের জনগণ। এর মধ্যে শতকরা 99.99 জন ধরে নিচ্ছি বাঙালি, কিন্তু 100 জন বাঙালি বলা যাবে না বাংলাদেশের। এবং সেইটা যারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লিখেছিলেন, যেটা বর্তমানে সংবিধানের 7ম তফসিলে আছে,
যেটা মুজিবনগরের ঘোষণাপত্র বলা হয়, সেটা পড়ে দেখুন কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো। তারা যেহেতু ধরুন বাঙালি জাতীয়তাবাদের কথা যখন বলছি, বাংলা ভাষাভাষীদেরই কথা বলছি, তাহলে ভুল হচ্ছে? কোনো সমস্যা নেই। আমি তো আগেই বলেছি রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা ভাষার লেখক, কিন্তু এখন বাংলা ভাষা ছাড়াও ভারতবর্ষে আরো ভাষা আছে, সেই ভাষার লেখকরাও রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। অহমিয়ারা হয়েছেন, উড়িয়ারা হয়েছেন, উত্তর ভারত হয়েছেন, দক্ষিণ ভারত হয়েছেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথ শুধুমাত্র কবি ছিলেন না, তিনি একজন মহাসংগঠক ছিলেন। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী নামক যে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আতাউর রহমান কিছু একটা যোগ করতে চাইছেন? আমি একটা বিরতিতে যাবই, আপনি একটি লাইন বলে শুরু করে যদি বলবো যে রবীন্দ্রনাথ কোন বড় সৃজনশীল ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে এভাবে, উনি কি রাজনৈতিক ছিলেন অরাজনৈতিক ছিলেন এভাবে চুলচেরা বিচার করা যায় না। তিনি তার বিদ্রোহী সত্তার পরিচয় পেতে চান, হয়তো আমরা নজরুলকে জানি বিদ্রোহী কবি, নিশ্চিতভাবে উনি ছিলেন। কিন্তু যখন জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ার লোক মারলেন একেবারে নিষ্ঠুরভাবে বিনা কারণে, হ্যাঁ সেদিন মারলে, তখন কে প্রতিবাদ করেছিল? ভারতবর্ষের কেউ প্রতিবাদ করে? রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন এবং তার নাইটহুড পরিত্যাগ করলেন 1918-তে। তো এখন একটা সৃজনশীল, এখন যা পল সার বা বদলিয়ারের ভেতরে দুঃখ নিয়ে লিখেছেন, এটা খুঁজতে যাওয়াটাই আমার মনে হয় বাতুলতা। কিন্তু রবীন্দ্রনাথের ভেতরে রাজনীতি খুঁজতে যাবার তো কারণ সেটাই যে তিনি রাজনীতি যেটা এসছে সাধারণভাবে এসছে, গোড়াতে যেমন রাজনীতি এসছে অন্যভাবে, যে দেশের মায়ের পেটে জন্মগ্রহণ করলেই সে বাঙালি হয় না, সে ভারতীয় তত্ত্ব প্রচার করছে, সে হিন্দুয়ানি প্রচার করছে। আমি একটা বিরতিতে যাব। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আতাউর রহমান, আপনি কিছু যোগ করতে চাইছিলেন, শুরু করেছিলেন ডক্টর সলিমুল্লাহ খানের সঙ্গে। আপনি বলছিলেন যে সৃষ্টিশীল মানুষকে রাজনৈতিকভাবে বিবেচনা, সেটা সৃষ্টিশীল মানুষ যখন রক্তকরবীর নন্দিনী সম্পর্কে তীব্র সমালোচনা করলেন একজন ইউরোপিয়ান, আর ওই বইটি পড়ে, রক্তকরবী দেখেননি, প্রদর্শনী মঞ্চায়ন দেখেননি, পড়ে বললেন যে ইওর নন্দিনী ইজ ভেরি অবসকিউর টু আস। হ্যাঁ, আমরা বুঝতে পারিনি। রবীন্দ্রনাথ একটা রিজয়েন্ডার দিয়েছিলেন ওনার নিজের ইংরেজিতে, বলে ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দি ইনআর্টিকুলেট এশিয়া, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড মাই নন্দিনী দি ওয়ে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওভার ফ্ল্যামবয়েন্ট লেডি ম্যাকবেথ। তারপর বলছে কি সাংঘাতিক নিজের কথায়, দি ক্রিশ্চিয়ান ইউরোপ নো লঙ্গার ডিপেন্ডস আপন ক্রাইস্ট but on the League of Nations for her peace. The present world is run by the Jack and Giant. Jack, who is not a gigantic man, but multitude of men turned into gigantic system. এবং আমার জীবনের সবচেয়ে দুঃখ, হ্যাঁ, মানে একটা পুরুষতন্ত্রের বিরুদ্ধেও বলছি। পুরুষতন্ত্র নয়, দি ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভেস্টেড ইন্টারেস্ট, মাল্টিটিউড অফ মেন টার্ন ইনটু জাইগেন্টিক সিস্টেম, এটা বুঝতে হবে। তারপরে শেষে বলছে, বিরাট বড় রাইট আপ রিজয়েন্ডার, শেষে বলছে আমার সবচেয়ে দুঃখের দিনে নন্দিনীর চিত্র আমার মাথায় এসেছে, আমি সেটা এঁকেছি এবং অনেক কথা বলেছে, and she will save this world, she will be the savior through death, and she will, মানুষের ডাউনফল, মানুষের পতনকে, she will rescue this world from the unholy spirit of rapacity. It is his English. এবং নারী কিন্তু তার প্রেম, sheer power of love, she will love. এবং কেন পাবো না? আজকে প্রেমের বহু সংজ্ঞা আছে। প্রেমের যেমন পোস্ট মডার্ন, উত্তর আধুনিক যদি আজকের উপন্যাস বলতে হয়, শেষের কবিতা যখন লাবণ্য এবং বেড়াতে যাচ্ছে, শেষ বিদায়, লাবণ্য ফিরে যাবে শোভন লালের কাছে, যে কখনো প্রেম নিবেদন করতে পারেনি, গোপনে প্রেম করেছে, পিতার কাছে পড়তে যেত। আর কেতকী মিত্র কেটি মিটার হয়েছে, বলছে যে তার অনাদরের সৃষ্টি, হ্যাঁ, অমিত রায়ের অনাদরের সৃষ্টি। আমি সেই দৃশ্য বলছি, এটা বলে শেষ করবো। সৃষ্টি নিয়ে কিন্তু এইটা বুঝতে হবে, সেই দৃশ্যে এটা পৃথিবীর আর কোথাও হয়নি। বলে চলো আমরা হাত ধরে হাঁটি, জীবনের এই বিদায় আমাদের। বিদায়ের আগে আমি আসলে যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম আতাউর রহমান, সেই প্রশ্নে যদি আপনি কিছু যোগ করতে চান। আমি প্রশ্নের উত্তর খুঁজছিলাম যে বাঙালির এই চর্চা, মানে আপনার যে মুগ্ধতা রবীন্দ্রনাথের, না, ইউর খুব ভুল। আমার মুগ্ধতা শেক্সপিয়ার নিয়ে সমান, বদলিয়ান নিয়ে সমান, নিশ্চয়ই। এটা কিন্তু ভুল হবে, মুগ্ধতা নয়, এটা আমার নিজের বোধ এবং আমার অনুভব, মুগ্ধতা নয়। শব্দ নিয়ে কিন্তু তালগোল পাকালে হবে। আমি যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম, সেটা কি? সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাঙালি
রবীন্দ্রনাথকে যে খুঁজে পেল, রবীন্দ্রনাথের চর্চা অব্যাহত রাখলো, সে চর্চা নিয়ে রবীন্দ্রনাথ সবার হলো কিনা, রবীন্দ্রনাথ চর্চা সঙ্গত কিনা, সে নিয়ে তর্ক কেন এই বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরে? সবার হলো না এই জন্যে যে আজকে যেভাবে পালাগান গাওয়া হয় গ্রামে গঞ্জে। আমি সেদিনই একটা দেখলাম কুড়িগ্রামের অসম্ভব সুন্দর রামায়ণের উপাখ্যান। আমি বেজিং অপেরা থেকে সব দেখেছি পৃথিবীর, কিন্তু অসাধারণ একটা ছেলে, অশিক্ষিত ছেলে করছে। রবীন্দ্র চর্চা যদি হতো গ্রামে গঞ্জে, রবীন্দ্রনাথের জারি গানের মতো, সারি গানের মতো, যদি রবীন্দ্রনাথের গানগুলো, রবীন্দ্রনাথের গান কেউ শোনে না। আমি এটা একবারে 3 লাইন শুনে ওই বাস হয়ে গেল। হ্যাঁ, এই লোভিনী আপনি তো তাহলে খুব কঠিন করে ফেলছেন। হ্যাঁ, না লোভী না, না না একদম কঠিন। বারবার আপনি বলছেন যে 5টি বই পড়ে রবীন্দ্রনাথকে জানা যাবে না, গান 3 লাইন শুনে জানা যাবে না, তাহলে যে 2 লাইন পড়ে জানা যাবে না শেক্সপিয়ারকে, তাহলে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন, এটা শুনে জানা যাবে না। তাহলে হায়াত মাহমুদ, যে বাঙালি অফিস যেতে যেতে বৃষ্টির দিন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে গাইতে গাইতে গুনগুন করে যাচ্ছে, তার জীবনে তাহলে রবীন্দ্রনাথ ধরা দেন নাই? কেন ধরা দেবেন? আমি তো সেটা বলিনি। যখন মিলে যায় তখন নিশ্চয়ই। আমি একটু না না, যে মিলে যায় বলেন। জি হায়াত মাহমুদ, এটা তো ধরা দেবে কি দেবে না, যে যার কাছে ধরা দেবে তার কাছে না দেবে না, তাই না? আমাকে তো পেতে চাইতে হবে, আমার মধ্যে একটা পিপাসা থাকতে হবে। আমার পিপাসা নাই তো আমি মানে চা বা পানি খাবো কেন? কিন্তু বাঙালির নিশ্চয়ই সেই পিপাসা আছে বলেই রবীন্দ্রনাথ এখনো আমাদের চর্চায়, জীবনবোধে, প্রতিদিনের নানা অনুভব প্রকাশেও টিকে আছেন। মানে সে পিপাসা তো স্বীকার করতে হবে। মানে আমি জ্ঞানে কম হতে পারি, আমি কম বুঝতে পারি, আমি পুরো রবীন্দ্র রচনা বলি মুখস্থ না রাখতে পারি, কিন্তু আমাকেও তো রবীন্দ্রনাথ ছুঁয়ে যান। না, কথাটা হলো সারা জীবন পুরো রবীন্দ্রনাথ শেষ করা যাবে না। আমিও তার 1/4 পড়তে পারিনি। হ্যাঁ, সেটা বড় কথা না। রবীন্দ্রনাথ সর্বমানবের হবে কিনা সেটা অন্য কথা, গ্রামের গরিব মানুষের হবে কিনা সেটা অন্য কথা, সেটা একেবারে অন্য কথা। এটা নিয়ে কোনো রকম আমরা সিদ্ধান্তে আসতে পারি না। তবে রবীন্দ্রনাথ আমাদের কবি। আমি যেটা প্রথমেই বলেছিলাম শিলাইদহের সেই উপাখ্যান, এই বাঙালিত্ব আমাদের, আমরা অনেক বেশি করে রবীন্দ্রনাথ আমাদের। ডক্টর সলিমুল্লাহ খান, ব্যাপারটা এমনও বোধ হয় যে আমরা খুব গুরুতর চর্চায় আটকে ফেলি রবীন্দ্রনাথকে। সেই অভিযোগটাও আরেকটি অভিযোগ আসলে আছেই, সেটাও আসলে সাধারণের হয়ে উঠতে একটা বাধা সৃষ্টি করে কিনা। কিন্তু আবার সাধারণের হয়ে ওঠা কি ঠেকানোই গেছে তাতে রবীন্দ্রনাথকে? আমি ঠিক ওইটাই বলছিলাম, কি করা যাবে কি করা যাবে না এই নিয়ে আমার বা আপনার মতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে গত 150 বছরে কি কি আলোচনা হয়েছে তার কিছুটা উপলব্ধি করা। ধরুন 1947 সনের আগে রবীন্দ্রনাথকে নিয়ে কি আলোচনা হতো, আর 1971-এর আগে কি হতো, আর এখন কি হচ্ছে। আমি যদি 3টা বিন্দু থেকেই তাকে দেখা শুরু করি। যেমন রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন বাংলা বিভক্ত হোক? 1905-এর যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তাতে তিনি রাজনীতিবিদ নন, এটা আমরা সকলে একমত, কিন্তু তিনি ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তার একটা বাসনা ছিল যে দেশ বিভক্ত না হোক, কিন্তু 47 সনে দেশ বিভক্ত হয়েছে। এটা তো আমরা না চাইলেও হয়েছে, রবীন্দ্রনাথ না চাইলে হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে? আমরা যদি মনে করি এটা ভুলভাবে হয়েছে অথবা এটা আমাদের ভুল বাসনার কারণে হয়েছে, তো সেটার ব্যাখ্যা আমরা কিভাবে দেব? রবীন্দ্রনাথ চেয়েছেন বলে হয়নি, রবীন্দ্রনাথ না চাওয়া সত্ত্বেও হয়েছে, এটা ধরে নিতে হবে। কিন্তু 1905-এ যারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, 1947 সনে তারা বঙ্গভঙ্গ দাবি করেছেন। আচ্ছা, এখন রবীন্দ্রনাথের দায় কি এখানে? এসে হচ্ছে রবীন্দ্রনাথের সমস্ত লেখার মধ্যে এই বেদনাটি আছে। আমি রবীন্দ্রনাথকে শুধু কবি হিসেবে না দেখে যদি তার উপন্যাসগুলো দেখি, উদাহরণস্বরূপ, সেখানে তিনি এই রাজনৈতিক সমস্যা বরাবর তার মুখোমুখি হয়েছে। যেমন ধরুন গোরাতে তিনি যে গোরা চরিত্রটা তৈরি করেছেন, গোরা একটি আইরিশ মাতা পিতার সন্তান, তিনি এক ভারতীয় হিন্দু পরিবারে বড় হয়েছে, এবং গোরা পরবর্তীকালে যেটাকে আমরা উগ্র হিন্দু জাতীয়তাবাদ বলবো, গোরা হয়েছে তার প্রতিনিধি। রবীন্দ্রনাথ সেটাকে বিতর্কের মাধ্যমে সমাধান না করুন উপস্থাপন করার চেষ্টা করেছেন। অর্থাৎ ভিতরের যে সমস্যা, যেই ধরনের জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ অনুমোদন করছেন না, সেইটার প্রতিনিধি হয়েছে গোরা। কিন্তু একটা প্রশ্ন আমরা করতে পারি, এই গোরা ভারতের বাইরে থেকে আসা একটি পরিবারের সন্তান, কারণ 1857 সনের যে স্বাধীনতা যুদ্ধ, তার মধ্যেই কিন্তু এই গোরার জন্ম। সেই বিদ্রোহের মধ্যেই তাকে
কুড়িয়ে পেয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গোরা যদি অন্য কোনো একটা পরিবারের, একটা ব্রাত্য পরিবারের, ভারতীয় হতো, দলিত পরিবারের, অথবা গোরা যদি একটা মুসলিম পরিবারের সন্তান হতো, রবীন্দ্রনাথের কল্পনার মধ্যে সেটা আসে নাই, কারণ রবীন্দ্রনাথ এটাকে বাস্তবসম্মত করতে চেয়েছেন। কিন্তু এটা তো রবীন্দ্রনাথের একটা চরিত্র, তৈরি করা চরিত্র, এটা ইতিহাস থেকে উদ্ভূত, কিন্তু রবীন্দ্রনাথের বেছে নেওয়া চরিত্র। এই জন্যই প্রশ্নটা জাগে ভারতের মুক্তির পথ হিসেবে এই বাইরের সাথে ভিতরের মিলনের একটা সূত্র হতে রবীন্দ্রনাথ বলেছেন। এটা আমরা ব্যাখ্যা করতে পারি, এইভাবে নানা ব্যাখ্যা চলে। ঘরে বাড়ির মধ্যে একই ব্যাখ্যা, যে দুই বন্ধু এবং তাদের মধ্যে দেখা যায় তার বিমলা হচ্ছেন নিখিলের স্ত্রী এবং তিনি সন্দীপের প্রতি আকৃষ্ট হচ্ছেন, পরে তিনি বুঝতে পারছেন এই আকর্ষণ ছিল আসলে একটা বিভ্রান্তি। এইভাবেই দেশ মাতা হিসেবে যদি আমরা বিমলাকে দেখি, তাহলে রবীন্দ্রনাথের একটা বক্তব্য আমরা সেখানে পাই। এই জন্যই বলছি রবীন্দ্রনাথ জন্মেছিলেন ব্রিটিশ উপনিবেশবাদের সময়ে এবং তার মৃত্যু পর্যন্ত আমরা দেশে সেই ব্রিটিশ শাসনের মধ্যেই ছিলাম। রবীন্দ্রনাথ সেই শাসন থেকে মুক্তি চেয়েছিলেন কিনা, এটা জিজ্ঞেস করলে যদি রাজনীতি হয় সে আমরা জিজ্ঞেস করবোই। এবং রবীন্দ্রনাথ চেয়েছিলেন, এই জন্য জালিয়ানওয়ালা বাগে তিনি তাহলে খেতাব তিনি বর্জন করতেন না। কিন্তু আরো মজার বেচার, রবীন্দ্রনাথ এই খেতাব বর্জন করা সত্ত্বেও তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস রবীন্দ্রনাথকে অভিবাদন জানানি। কমরেড মুজাফর আহমদের লেখা পড়লে এটা জানা যায়। তাতে বোঝা যায় রবীন্দ্রনাথের রাজনীতি সবাই সমর্থন করেননি। তাহলে বাংলা যে বিভক্ত হলো 1947 সনে, সেইটার দায় কার, এই প্রশ্ন যদি আমরা জিজ্ঞেস করি, এটা শুধু একটি রাজনৈতিক দলের নয়, এটা একটা সামাজিক বুদ্ধির সাথে আমাদের ফিরে যেতে হয় অন্তত এক জায়গায়। যে রাজনীতি থেকে গোরার মতো চরিত্রের উদ্ভব হয়, সেই রাজনীতির জন্মদাতা আমি অনেক পিছনে না গিয়ে বলি বাংলার ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ নামক উপন্যাস, যেটা ক্রমশ সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে বিভাজন তৈরি করেছে। রবীন্দ্রনাথ সেটাকে রোধ করতে চেয়েছিলেন। যেমন এই যে আনন্দ মঠের মধ্যে যে গানটা বঙ্কিম প্রচার করেন, যেটা নাম বন্দে মাতরম, যেটা এখনো কলকাতার আনন্দবাজার পত্রিকার মাস্ট হেডে এখনো ছাপা হয়, সেইটা ভারতের জাতীয় সঙ্গীত করা যায় কি না, এই প্রশ্নে রবীন্দ্রনাথের মতামত চেয়ে কংগ্রেস নেতারা তার কাছে পাঠিয়েছিলেন 1938 সনে। তিনি বলেছিলেন এটা করা যাবে না। পরে ইতিহাসের এইটাকে বলে ইতিহাসের পরিহাস, তার নিজের গানই ভারতের জাতীয় সঙ্গীত হয়েছে, কিন্তু এইটাকে ভারতে বলছে জাতীয় গান, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং করে এটাকে নিয়েছে। এই দেশভাগের মূলে এই যে রাজনীতিটা ছিল, এটার মীমাংসা সারা ভারতবর্ষে এখনো হয়নি। এখনো রাজনৈতিকভাবে সাম্প্রদায়িকতা যেটা বলেন, রবীন্দ্রনাথ এর জন্য দায় আমি বলছি না, উনি রবীন্দ্রনাথ ছিলেন বঙ্কিম যেভাবে দেশকে বিভক্ত করার রাজনীতিতে নিয়ে গিয়েছিলেন, সেটাকে কমানোর চেষ্টা করেছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথ নিয়ে আসলে আবেগ, তর্ক এগুলো এত বেশি ছড়িয়ে যায়, এটা দেশের ভিতরের তর্ক। একটা বিরতির পর ফিরে আসলে একটু 71-এ আসতে চাই, যে আমরা কি করে আমাদের মানে এই উপনিবেশবাদ বিরোধিতার কারণে কি আমরা 71-এ তাকে পেলাম, বঙ্গবন্ধু তাকে পেলেন, আমরা পেলাম, আমরা একাধিক কারণে পেয়েছি, সেটাই হচ্ছে আমাদের এখনকার আলোচনা। একটা বিরতি, রাজকাহনে থাকুন, টেলিভিশনে, ফেসবুকে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর সলিমুল্লাহ খান, আমি 71-এ আসতে চাইছিলাম। আমি আমাদের 71-এর আগেই মানে আমাদের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথ কি একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠলেন আমাদের জন্য, আমাদের নেতা বঙ্গবন্ধুর জন্য, এ কারণে যে তিনি আসলে উপনিবেশবাদ বিরোধী একটা দেশাত্মবোধের কথা তার সকল রচনায় ছাপ ছিল, আপনি বলছিলেন। কতটা খুব পরিষ্কার, 1947 সনে ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গেলেও আমরা যাওয়ার সাথে সাথে টের পেলাম আসলে আমরা পুরোপুরি স্বাধীন হইনি। এটাকে আমরা বলি একটা অসম্পূর্ণ বা অসমাপ্ত স্বাধীনতা সংগ্রাম। তারপরে বোঝা গেল যে পশ্চিম পাকিস্তানের সাথে জোট বেঁধে যে পাকিস্তান করলো পূর্ব বাংলার লোকেরা, তারা বলে তারা প্রতারিত হয়েছেন। সোজা কথায় মেকিয়াভেলিয়ান ভাষা যেটাকে বলে ডিসিট অ্যান্ড কানিং, এখানে কাজ করেছে। সেইখানে তাহলে আবার আমাদেরকে একটা নতুন সংগ্রামে নামতে হবে, যেটার প্রথম প্রকাশ আমরা দেখেছি ভাষা আন্দোলনে 48 সনে এবং 52 সনে। এই সংগ্রামের মধ্য দিয়ে বোঝা গেল যে একটা জাতি হিসেবে পূর্ব বাংলার লোকদের ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে এখানে তারা একটা ভাষায় কথা বলেন। ধর্মের বিভেদের ভিত্তিতে 47 হয়েছে, এখন সেই বিভেদ বলে সকল ধর্মের লোককে বাংলা ভাষার ভিত্তিতে এক হতে হবে। এইখানে রবীন্দ্রনাথের চেয়ে বড় প্রেরণা আর কেউ তো হতে পারেন না। ইতিহাস এটা নির্ধারণ করছে রবীন্দ্রনাথ শুধু বাংলাদেশের গৌরব নন, সারা ভারতবর্ষের গৌরব, সারা পৃথিবীরই গৌরব। কাজে রবীন্দ্রনাথ যে বাংলা ভাষার কবি, তার জন্য বাড়তি গৌরব যদি বাংলাভাষীরা করেন তাতে দোষের কি আছে। কিন্তু তারপরে লক্ষ্য করুন, ভারতবর্ষে তো কিছু বাঙালি আছেন, এখানেও আছেন। ভারতবর্ষে আজকে বাংলা ভাষার অবস্থা একটা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ভাষাতে পরিণত হয়েছে রাষ্ট্র ক্ষমতার দিক থেকে দেখলে। কিন্তু বাংলা ভাষা পাকিস্তানে সেই অবস্থায় যাচ্ছিল বলে তাকে আমরা প্রতিরোধ করেছি। এই জন্য রবীন্দ্রনাথের একটা নতুন অর্থ, একটা নতুন তাৎপর্য। আমরা বলি আমরা লড়াইয়ের মাধ্যমে
রবীন্দ্রনাথকে নতুন করে পেয়েছি, সেটার একটা পর্যায়ে আছে। প্রথম পর্যায়ে আমরা 1961 সনে শতবর্ষ উদযাপনকে নিয়েছি। আমি দেখছিলাম যে বঙ্গবন্ধু 1972 এক ভাষণে বলছেন যে মানে এই যে স্বাধীনতা, এটার চেয়ে বড় রবীন্দ্র সম্মাননাও আর হতে পারে না, মানে কারণ বাংলা ভাষাভাষী মানুষের একটা আলাদা ভূমি গড়ে ওঠা। শুরুতে যেটা বলছিলেন সেখানে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। রবীন্দ্রনাথ জাতীয় মুক্তির বিরুদ্ধে ছিলেন না, জাতীয়তাবাদের বিরুদ্ধে ছিলেন, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। যেটাকে আমরা জাতীয়তাবাদ বলছিলাম প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের সময়, ওটার একটা ভদ্র নাম হচ্ছে জাতীয়তাবাদ, কিন্তু আসল নামটা হচ্ছে সাম্রাজ্যবাদ। রবীন্দ্রনাথ প্রকৃত প্রস্তাবে এক দেশ কর্তৃক অপর দেশকে গ্রাস করা যে জাতীয়তাবাদ তার বিরুদ্ধে করছিলেন, সেটার আরেকটা নাম হচ্ছে ফ্যাসিবাদ। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে করছিলেন। যদিও বা তিনি ছিলেন, আতাউর ভাই সঠিক বলছেন, রবীন্দ্রনাথ ঠিক রাজনীতিবিদ যে ছিলেন না তার একটা প্রমাণ হচ্ছে তিনি ইটালির মুসলিনের সাথে দেখা করতে গিয়েছিলেন। যদি রাজনীতিবিদ হতেন তিনি যেতেন না। ওটাকে আমি ইন্টারাপ্ট করি, ওটা কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, ভুল বোঝাবুঝির কারণে ওটা। তারপরে রমারওয়ালা এবং অন্যরা যখন তাকে বললেন যে হাই আপনি কি করলেন, আপনি কি করলেন, বললেন যে এটা ভুল করেছেন আপনি, না তা তো বলেন উপলব্ধি করলেন। আমি বলছি রাজনীতিবিদ হলে তিনি সেটা করতেন না, কারণ তার ছিল বিশ্বজনীন দৃষ্টি। আবার রাজনীতিবিদ হলে তো তাও হতো না, মানে জাপানে তিনি গেলেন, দারুণ সম্বর্ধনা পেলেন, নিজের মনের কথা বলে এলেন, আসার সময় নাকি একজন লোক এয়ারপোর্ট জাপানেও গেছেন, তিনি মার্কিন দেশেও গেছেন। আমি যে তার যে নাক গলাতে হচ্ছে আমাকে এখানে। রবীন্দ্রনাথ কিন্তু প্রথম ব্যক্তি আফ্রিকা কবিতায় বলেছেন যে উনি সবচেয়ে তখন অন্ধকারাচ্ছন্ন একটি মহাদেশ, হ্যাঁ, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। মানে কারা? দস্যু পায়ের নূতন উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ তোমার চিরচিহ্ন দিয়ে গেল। এত বড় পলিটিক্যাল কথা হয় না, কিন্তু সবশেষে বলছেন এসো যুগান্তের কবি, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বড় ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তা রবীন্দ্রনাথ এটাও আবার বলেছেন যে ঘেন্না করছেন, কিন্তু তারপরেও কিন্তু বলছেন ক্ষমা করো, ক্ষমা ধর্ম, এইটাই সবচেয়ে বড়। মানে এই যে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটা একটা কুসংস্কার। এই কুসংস্কারটা ইউরোপীয়রা স্থায়ী করেছেন এবং রবীন্দ্রনাথের মতো মনীষীকেও সেটার পুনরুদ্ধৃতি করা ছাড়া কোনো উপায় ছিল না পৃথিবীতে। আফ্রিকাতে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়া সত্ত্বেও তাকে যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে, এর চেয়ে হাস্যকর কথা হতে পারে না। তাহলে তাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? সে তো অন্য অন্ধকার। হ্যাঁ, সে অন্য অন্ধকার, এটা মেটাফরিক্যাল অন্ধকার না। এটা গরিব হয়েছে বলে তাতে অন্ধকার বলছেন না, মানুষরা কালো বলেই বলছেন, নাকি আপনি তাকে পায়ের নিচে বুটের নিচে চেপে অর্থটা হবে। কথা হচ্ছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলছে কেন? আমরা কি ইউরোপকে বলতে পারছি না? ইউরোপ একটা যুগকে মধ্যযুগকে অন্ধকার অন্ধকারই ছিল। আমি একটা শেষ খালি অন্ধকার ছিল না, এটা ইউরোপীয়রা বানিয়েছে। আফ্রিকার মধ্যে কোনো মহাপৃথিবীর অন্ধকার ছিল না। ডক্টর সলিমুল্লাহ খান, আমি ছোট ছোট করে এই উত্তরটি নিতে চাই, কারণ এই প্রশ্নের উত্তর নেব বলে শুরু করেছিলাম, আপনাদের তর্কে তাতে যেতে পারিনি। আমি আসবো আপনার কাছে, আমি আসবো। সলিমুল্লাহ খান, রবীন্দ্র চর্চা নিয়ে তর্ক থামছে না কেন? যে রবীন্দ্র চর্চা আমাদের ধর্মসম্মত কিনা, এই বাঙালির প্রাণের, মানে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রাণের চর্চা হয়ে উঠতে পারে কিনা? রবীন্দ্র চর্চা নিয়ে কোনো তর্ক আসলে নেই। রবীন্দ্রনাথ আমাদের দেশে শতকরা 100 জন লোককে আমরা কেন স্বাক্ষর করে তুলতে পারিনি, আপনি সেই ওই প্রশ্নটা যদি উত্তর খোঁজেন তাহলে দেখবেন যে আমাদের স্বাধীনতা যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আমি যে রবীন্দ্রনাথ এর জন্য দায়ী কথা বলছেন। আমরা যারা রবীন্দ্রনাথের ভক্ত, রবীন্দ্রনাথ পড়ি, আমরা কি কাজটা করি? আমরা বলছি, ধরেন এখন রাজনৈতিক নেতার একটা রাজনীতির কথা বলি, যেমন ধরেন ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন সম্প্রতি, যে যদি আবার ক্ষমতায় আসতে না পারেন তাহলে পালাতে হবে। আপনি এত উন্নতি করছেন, আপনি এত মহাসড়ক নির্মাণ করছেন, এত পদ্মা ব্রিজ করছেন, তাহলে পালাতে হবে কেন? আপনি স্বাধীনতা সংগ্রামের সময় পালাননি, তাহলে আপনি পালাবেন কেন? এতে বোঝা যাচ্ছে তার মধ্যেই কোথাও যেন একটা সমস্যা আছে। আমি বলছি রবীন্দ্রনাথকে দায়ী করার জন্য নয়, আমাদের জন্য। আমরা স্বাধীনতা সংগ্রামের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশে, এমন একটা সমাজ করব যেখানে সকলের মধ্যে সমতা থাকবে, এমন একটা সমাজ থাকবে যেখানে প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদা থাকবে, কেউ বড় লোক কে ছোট লোক হবে না, এমন একটা সমাজ থাকবে যেখানে সুবিচার থাকবে। সেটা যদি আমরা করতে না পারি, তাহলে আপনি বলতে তাহলে বাংলাদেশ নিয়ে তর্ক হচ্ছে কেন? তর্ক তো বাংলাদেশ নিয়ে নয়, বাংলাদেশের সমাজকে যেভাবে চালাবার কথা ছিল সেভাবে যে আমরা চালাতে পারছি না, আপনাকে তো এটা স্বীকার করতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা এক হয়েছিলাম, কিন্তু এখন তো অন্তত এইটাই স্বীকার করবেন কিছু মানুষ শাসক শ্রেণী হয়েছে, কিছু মানুষ শাসিত রয়েছে, সেই বিভেদ আমরা দূর করতে পারিনি। হ্যাঁ মাহমুদ, রবীন্দ্র চর্চা নিয়ে তর্ক কেন, সেটা যদি আমাদের কাউকে কাউকে বিস্মিত করে। ধরুন আমি একদম সাম্প্রতিক উদাহরণটি দেই, যে বাংলাদেশে বর্ষবরণ শুরুই আসলে হয় রমনা বটমূলে রবীন্দ্র চর্চা সকল বাধার বিপরীতে চালিয়ে যাবার কথা নিয়ে। এবারও আমরা দেখেছি যে সে সময় এর বিপক্ষে কথা হয়েছে, এবং এমনকি রবীন্দ্রনাথের কথাগুলো যথেষ্ট এই বলে বর্ষবরণ করা উচিত কিনা এই নিয়েও আমাদের গণমাধ্যমে এসেও অনেক রাজনৈতিক পক্ষ কথা বলেছেন, যারা সংখ্যায় যথেষ্ট।
শুনতে ভালো লাগবে না, মূর্খের অনেক দোষ, এগুলো মূর্খের উক্তি। রবীন্দ্রনাথ, বর্ষবরণ, এসব যে কথা হচ্ছে, এগুলো সুস্থ বুদ্ধিসম্পন্ন কোনো লোকের ভাবনার ব্যাপার না, সোজা কথা। আতাউর রহমান, এই অসুস্থতা আসলে এই মূর্খতা কাটিয়ে তো বাঙালি চর্চা করে যাচ্ছে। কিন্তু আমরা তো হায়াতের আমি প্রায় সমসাময়িক, আমরা তো 1960-এ রবীন্দ্র যখন শতবর্ষ পালন করছি আমরা, তখন আমরা ড্রামা সার্কেলের নাটক আমরা দেখছি, রক্তকরবী, তাসের দেশ, এবং তাসের দেশে আমি রাজপুত্র হয়েছি। তাসের দেশ আমাকে বরাভয় করেছে, নদীর কুল নাহি পায়ে তল পাবো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু। আর তখন আমি তরুণ, আমার মাথায়ও চুল ছিল তখন। তো যাই হোক, রবীন্দ্রনাথকে কিন্তু আমরাই বুক দিয়ে আটকে রেখেছি। যখন আইয়ুব খান রবীন্দ্রনাথের গান শোনা বন্ধ করলো টেলিভিশনে, রেডিও, তখন টেলিভিশন ছিল না, এবং এরপরও রবীন্দ্রনাথের পর অনেক আঘাত এসছে। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ের মানুষ বলেই তাকে আমরা আঁকড়ে ধরেছি। রবীন্দ্রনাথ কিন্তু আমাদের শেষ সম্বল, এটা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ সাধারণ মানুষ না হোক, কিন্তু বলা হচ্ছে যে সারা ভারতকে পথ দেখিয়েছে কি, হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, ইউজ টু থিঙ্ক টুমরো। এই যে গোখলের যে মন্তব্য, এটা কেন? এই মধ্যবিত্ত বাঙালি কিন্তু পথ দেখিয়েছে, আলো দেখিয়েছে। রবীন্দ্রনাথ কিন্তু আমাদের একেবারে প্রতিভু। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে এই তর্কের কোনো কারণ নেই। রবীন্দ্রনাথ আমাদের আত্মার সাথে মিশে আছে। রবীন্দ্রনাথের সমস্ত চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছি। কাজে রবীন্দ্রনাথ আমাদের, খালি আমি একটি সংলাপ বলবো যে এত বড় রাজনৈতিক লেখক হয়নি। বলছে, নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম, বাইরে থেকে বুঝতেই পারিনি ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেথি উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে গেল। সকালবেলায় দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। তারপর আসছে পৃথিবীর সেরা রাজনৈতিক সংলাপ, শক্তির ভার নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে। তাই বুঝেছিল যিনি স্বৈরাচারী সম্রাট হন, রাষ্ট্রনায়ক হন, হিটলার হন, মুসলিম, বুঝেন নাই, সর্বশক্তিমান মনে করেন, কিন্তু ব্রয়লার চিকেনের মতো দুম করে কখন পড়ে যাবে সেটাও জানে না। তো রবীন্দ্রনাথ, শেষ করি রবীন্দ্রনাথকে ঘিরে রাজনীতির গল্প। অসংখ্য ধন্যবাদ আতাউর রহমান, ধন্যবাদ হায়াত মামুন, ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ খান সময় দেওয়ার জন্য। দর্শক যারা সঙ্গে ছিলেন, ধন্যবাদ আপনাদেরও। পরবর্তী পর্বে জোটের হিসাব, ভোটের হিসাব বিষয়ে আলোচনা করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সঙ্গে থাকবেন আপনি টেলিভিশনে, ফেসবুকে।